তো দুইটা ভাগে আমাদের সিলেবাস আমরা ঠিক করেছি, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, একটা হচ্ছে প্রজেক্ট শিডিউলিং বা নেটওয়ার্কিং যেভাবে বলা উচিত সেটা। ঠিক আছে, তো আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং দিয়ে শুরু করছি। সেদিন তোমাদের একটু হালকা পাতলা ধারণা দিছিলাম। আজকে আমরা যে জন্য যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করো ওখানেও ক্যাপিটাল বাজেটিং এর এই টেকনিক গুলো আসবে। তবে একটু খেয়াল রাখবে যে দুইটার মধ্যে একটা ভেরিয়েশন আছে। ভেরিয়েশন মানে হচ্ছে, ধরো একটা আমরা প্রজেক্টের আন্ডারে করছি, আরেকটা ধরো ক্যাপিটাল বাজেটিং টা শুধু প্রজেক্টে হয় না, ক্যাপিটাল বাজেটিং অনেক জায়গাতেই অ্যাপ্লাই করা যায়। এর মধ্যে একটা জায়গা হচ্ছে, ধরো আমরা যে ফিনান্সের যে কাজগুলো করি সেগুলো আমরা সাধারণত ক্যাপিটাল বাজেটিং এর এই টেকনিকের মাধ্যমে করে থাকি। তো এই আমরা ক্যাপিটাল বাজেটিং এর টেকনিকে যাই। আমরা কিছুটা, যেহেতু একটা ফুল প্রজেক্ট নিয়ে আমরা করব, আমরা চেষ্টা করব যে সিম্পল, যত সিম্পল রেখে আর কি কাজটা করা যায়। তা আশা করছি তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনছো। আর আমরা যদিও আমাদের একটা ক্লাস 2 ক্রেডিটের, কিন্তু আমি আসলে অনলাইন এবং অফলাইন দুইটাই তোমার কন্টিনিউ করবো আর কি তোমাদের সাথে। আহ, যতদূর আর কি সিলেবাস আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, কারণ যত তোমাদের ধরো অঙ্ক আমি করাবো, তোমরা তত অঙ্ক সম্পর্কে জানবা, তত তোমাদের জন্য আর কি ইজি হবে। তা আমরা সেদিকেই আগাবো, যাতে আমরা তোমার আহ দুইটা দুইটা করে ক্লাস নিয়ে শেষ করতে পারি। মাঝে মাঝে হয়তো বৃহস্পতিবার ক্লাসটা আমরা off দিতে পারি, সেটা তোমাদের সাথে আলোচনা করেই করা হবে। তো যাই হোক, এই হচ্ছে ক্লাস সম্পর্কে যা বলার ছিল। এখন আমরা সামনে চলে যাচ্ছি। আর বিহার অ্যাজ ইউজুয়াল আগের মতোই, আমি যখন টাইমটা বলবো 11:30, 11:30 দিকে তুমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবা। যেমন হচ্ছে ম্যানেজমেন্টের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী ক্যাপিটাল বাজেটিং এরও প্রসেসটা এরকমই হয়। আমরা হচ্ছে, যেহেতু তুমি ক্যাপিটাল, তোমার হাতে যে মূলধন আছে, হ্যাঁ, সেটাকে তুমি ইনভেস্ট করবা। তা তোমার কাছে আসলে ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের প্রপোজাল আসবে, অপরচুনিটি আসবে। এবং তোমরা অলরেডি অপরচুনিটি কস্ট সম্পর্কে একটু জানো। তোমাদের তো ক্লাস নিতে গেলে তোমরা হ্যাঁ হু না নু কিছু বলো না আসলে। স্টিল আমি পড়াচ্ছি, যদি কোনো কিছু মনে হয় থামাতে হবে, বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, হ্যান্ড রেজ করো প্লিজ। যথেষ্ট বড় হয়েছে এখন, আশা করি এতটুকু বলে নিজেদের যেটা সেটা নিয়ে নিবা। আর যেহেতু গত টাইমে তোমরা ফুল থিওরি পড়েছো, এটা হচ্ছে ফুল ম্যাথ। তো বেটার প্লিজ ট্রাই করো যাতে যতটুকু বুঝার বুঝে নেওয়া, কারণ আলটিমেটলি নালে থিওরিতে তাও ধরো মার্কস ওভাবে দেওয়া আসসালামু যায়, আলাইকুম বোঝানো ম্যাম। যায়। ম্যাম, হ্যাঁ, ওয়ালাইকুম অ্যাটেন্ডেন্সের আসসালাম। জন্য স্ক্রিনশট নিব? হ্যাঁ, স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে তুমি আমাকে সিরিয়ালি আবার দিবা। স্ক্রিনশটটাও দিবা আর সিরিয়ালি লিখে একটা কাগজে সেটাও দিবা। ঠিক ঠিক আছে, আছে ম্যাম। ক্রস চেক করে দেন উঠাবো। ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রপোজালকে আসলে আমাদের সামনে ইনিশিয়েট করি বা আনি। আমাদের যে টিম থাকে তারা হচ্ছে নিয়ে আসে যে আসলে এবারে যে ধরো আমাদের যে ইনভেস্টমেন্ট আমরা যেখানে যেখানে করতে চাই, আমাদের ক্যাপিটাল আছে, সেই কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো হতে পারে। সেটা ধরো, ধরো যে বছরের শুরুতে তুমি জানো যে তোমার গত বছর যে প্রফিট আছে সেই প্রফিটের হয়তো 60% তুমি ইনভেস্ট করতে চাচ্ছ। তখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এইচআর, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার কাছে রিকুইজিশন যায় যে কার কি প্রয়োজনীয়তা আছে। সেখান থেকে প্রপোজাল চলে আসে।
এইচআর হয়তো বললো তার এমপ্লয়ীদের সে ট্রেনিং দিবে। প্রোডাকশন হয়তো বললো যে তার মেশিনের প্রয়োজন আছে, হয়তো কোনো আধুনিক মেশিন বা মেইনটেনেন্স এর জন্য একটা গ্রুপ। ফিনান্স হয়তো বললো যে তার বিল্ডিং, নতুন বিল্ডিং করা লাগবে বা কনস্ট্রাকশনের জায়গাটা পড়ে আছে সেই জায়গা দিবে। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রপোজাল চাওয়া হয়, যে কে কোথায় এটা ফ্যাক্টরিতে চায় আসে। তোমরা হয়তো অ্যাজ এ প্রোডাকশন অফিসার যারা জয়েন করে তা যায় না, যখন একটু উঁচু পজিশনে যায়, ধরো ম্যানেজার লেভেল, সিনিয়র ম্যানেজার লেভেল, তাদের কাছে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের প্রপোজালের জন্য বলা হয় যে কে কোথায় সেই প্রত্যেক জায়গাতেই কিন্তু বাজেট হয়। গভর্নমেন্টে যেমন বাজেট হয়, শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট হয়, ফ্যাক্টরি গুলোতে বাজেট হয়। প্রত্যেকটা বাজেটের মধ্যেই চাওয়া হয় যে কোথায় ইনভেস্টমেন্টটা করা উচিত। সেই প্রপোজাল গুলো আসলে নিয়ে আসা হয়, তারপর দেন ইভ্যালুয়েট করা হয়। ইভ্যালুয়েশন অনেক ভাবে করা যায়। হ্যাঁ, কোনোটা হয়তো তোমার রেট অফ রিটার্ন কতদিনে আসবে সেটা, কোনোটা পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে ইভ্যালুয়েশন করা হয়, কোনোটা হয়তো তুমি 60% বলছো, 60% প্রফিটের 60% হিসেব করে তারা দেখছে যে 60 লাখ টাকা ইনভেস্ট করবে, কিন্তু এমন কোনো প্রপোজাল পাঠিয়েছে যে প্রপোজালে তোমার 1 crore টাকা লাগবে, তাহলে কিন্তু প্রথমেই ওটা বাতিল হয়ে যাবে। তারপরে ইভ্যালুয়েশনে ধরো কিছু প্রাথমিক প্রাইমারি ইয়েতেই বাদ পড়ে যায়। হ্যাঁ, তোমার হয়তো কিংবা অনেক সময় ম্যাক্সিমাম জিনিস দেখা যায় যে পলিসির সাথে তোমার কনফ্লিক্ট করে, যে পলিসিটা আছে যেরকম সেরকম হচ্ছে না, তাই কনফ্লিক্ট হচ্ছে। এই সময় এইসব কারণেই অনেক সময় বাতিল হয়ে যায়। আর ধরো এই বাতিল, কিছুটা বাতিল হচ্ছে আমরা আমি বলতে চাচ্ছি প্রাইমারি লেভেলেই করি, যেটার জন্য আসলে আমাদের কোনো মেথডের প্রয়োজন নেই। ধরো তোমার কাছে আসছে প্রপোজাল, আসছে তুমি প্রপোজাল দেখতে দেখতেই, ধরো 5টা প্রপোজাল আসছে, দেখতে দেখতে অনেক সময় 2টা প্রপোজাল বাদ চলে যায়। তবে 3টা প্রপোজাল থাকে, সেই 3টা প্রপোজালকে র্যাঙ্ক করা হয়। এবং দেখা যায় যে ওই প্রপোজাল গুলোতে টাকা ইনভেস্ট না করে কিভাবে অল্টারনেটিভ ওয়েতে তোমার ওই পারপাসটা অ্যাচিভ করা যায়। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে এইচআর বলছে যে তার 50% এমপ্লয়ি হচ্ছে তোমার স্কিল আর 50% স্কিল না। And সে চাচ্ছে যে তার এই 50% এমপ্লয়ীদেরকে সে কোনো জায়গায় ট্রেনিং এর মাধ্যমে, কিন্তু অনেক ট্রেনিং আছে। আমি নিজে তোমার জন্য ছিলাম, আমি তোমার এক্সিকিউটিভ লেভেল ট্রেনিং করেছি। এক্সিকিউটিভ মিনস তারা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দিয়ে বিভিন্ন ট্রেনিং উইক বানানো হতো সেই সপ্তাহে গিয়ে। ওই সপ্তাহে আমরা ওই স্পেসিফিক রিলেটেড জিনিসগুলো পড়াতাম। তো এইরকম করা যায়। হ্যাঁ, এখন ধরো আহ তার চিন্তা করলো যে না, আমরা বাইরে পাঠিয়ে খরচ করার থেকে আমি যেহেতু বলছি যে আমার 50% স্কিল আর 50% স্কিল না, তাহলে একজন স্কিলের সাথে একজন আনস্কিল পার্সনকে দিয়ে দাও, তাহলে কিন্তু তারা তোমার ট্রেনিংটা আর তাদের বাইরে গিয়ে ট্রেনিং করা লাগছে না। এইভাবে কিছু কিছু জিনিস আমরা আসলে অল্টারনেটিভ ওয়েতেও আসলে করে ফেলতে পারি। আর কিছু কিছু তোমার র্যাঙ্কিং এ থাকে, ওখানে এই র্যাঙ্কিং এর মধ্যে থাকে, এর মধ্যে সেই 3টা 4টা যখন থাকছে তখন কোনটা বেস্ট সেই অল্টারনেটিভটা আমাদের সিলেকশন করতে হয়। এবং আমরা সিলেকশন করি, এবং সিলেকশনের জন্য আমরা বিভিন্ন সিভি টেকনিক ইউজ করি। এবং এই সিলেকশনের এই টেকনিক গুলোই আমরা মেনলি এই চ্যাপ্টারে শিখবো, র্যাঙ্ক করা, মনিটর করা, এবং সবচেয়ে বেস্ট যেটা তুমি ভাবছো যে তুমি ইনভেস্ট করলে তোমার জন্য, ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে তোমার রিটার্নটা চিন্তা করা হয়, সেই রিটার্নটাকে মেনটেন করে যেটা নিয়ে বেশি রিটার্ন দিবে সেই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, এবং সেটার উপর ইনভেস্ট করবো, ফলো আপ করবো, মনিটর করবো, দেখার চেষ্টা করবো যে হ্যাঁ আমরা যেভাবে বলছি সেভাবে হচ্ছে। বিভিন্ন ধরনের আহ এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে ফিনান্সিয়াল ফিজিবিলিটি, তোমার একটা হতে পারে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, হতে পারে কোম্পানি কোনো স্ট্র্যাটেজি গোল বা অবজেক্টিভস এর জন্য, হতে পারে কোনো নতুন কিছু কিনতে চাচ্ছে, এরকম হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ আসলে তোমার কাছে আসতে পারে। সিভি
দুইটা জিনিস আসলে খুবই জরুরি, একটা হচ্ছে নেচারটা কিরকম, একটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্স আসলে বলা যাবে না। দেখো, গত বছরে 60% তোমার প্রফিট তুমি একটা জায়গায় ইনভেস্ট করে দিচ্ছ। তোমার সবচেয়ে বেস্ট জায়গাটা খুঁজতে হবে। কারণ তুমি এমন কোনো ভুল জায়গায় ইনভেস্ট করলে যেখান থেকে তোমার লাভই আসলো না, লস হলো, তাহলে একটা বছরের ইয়ে কিন্তু শেষ। এখন লসের চেয়েও বড় কথা হচ্ছে এমন কোনো অপশন হয়তো তোমার কাছে আসছিল যেখানে আসলে তোমার লাভের থেকে আরো বেশি কিছু আসে। তার কিন্তু এটাকে আমরা অপরচুনিটি কস্ট হিসেবে ধরি, এবং এটা কিন্তু খুব সিভিয়ার একটা জিনিস। সেই জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু তোমার লস চিন্তা করেই, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে পায় যে আমার অপরচুনিটি কস্ট যেন না হয়। যে আমার কাছে কোনো বেস্ট সুইটেবল অপশন আসছিল, কিন্তু আমি এই সুইটেবল অপশনটা নিই না, এরকম যেন না হয়। এই জন্য আমাদের নেচার বা ইম্পর্টেন্সটা করা দরকার। নেচার মিনস এটা লং টার্মে একটা ইম্প্যাক্ট আছে। হিউজ টাকা দিচ্ছ, অনেক কমপ্লিকেটেড, অনেক প্রসেসের মাধ্যমে হয়। অনেক সময় মানুষ ধরো ঠিকভাবে মেজার করতে পারে না বা চলে যেতে পারে, তখন সমস্যা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটাকে সহজে আমরা রিভার্স করতে পারি না, যে মন চাইলো ইনভেস্ট করছি, আল্লাহ ব্যর্থ হয়ে গেছি, বাদ, এরকম করা সম্ভব হয় না। ওইখান থেকে আমাদের ইম্পর্টেন্সটা আসছে, যে এটা একটা হিউজ অ্যামাউন্ট তোমার গ্রোথের সার্ভাইভালের জন্য তোমার ইম্প্যাক্ট ফেলতে পারে। সেহেতু তুমি যদি ভুল জায়গায় ক্যাপিটালটা ইনভেস্ট করে ফেলো, তাহলে এটার জন্য একটা সার্ভাইভাল অ্যাটাক চলে আসে। কোন একটা ইয়ে করার পরে চাইলেই তুমি বেল আউট করতে পারবে না। খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে আমার সেই জিনিসটাকে পরবর্তীতে তুমি ভুল জায়গায় যদি ইনভেস্ট করো, সেখান থেকে টাকা তুলে নিয়ে এসে কাজ করাটা পরবর্তীতে চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য আসলে মেইনলি ক্যাপিটাল বাজেটিং এর ইম্পর্টেন্স আসলে এত বেশি। বিভিন্ন কনসেপ্ট আছে, ইনভেস্টমেন্ট কি, এক্সপেন্ডিচার কি, এবং ইনভেস্টমেন্ট কেন তৈরি করি। এটা আমরা একটু আগে করি, এটা আমরা সবাই জানি ইনভেস্টমেন্ট কেন করি। এটা শুরুতেই বললাম, এক্সপ্যানশনের জন্য করতে পারি, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য করতে পারি, নতুন কোনো টেকনোলজি আনতে পারি। যেটা আমরা এখন বলছি অটোমেশন, কিংবা এই যে আমরা যে বলছিলাম যে গ্রিন টেক্সটাইল, হ্যাঁ, বা ইটিপি একটা টেকনোলজি ছিল এরকম। আমরা তোমার অ্যাকুইজিশন করতে পারি, ফিক্সড অ্যাসেট আমরা নতুন কোনো ব্যাংক হিসেবে আনতে পারি, অফিস করতে পারি, অনেক কিছু করতে পারি, অনেক ভাবে ইনভেস্টমেন্ট করা। ইনভেস্টমেন্টের আসলে কোনো আহ, জায়গা শেষ নাই, কিন্তু সেই সঠিক জায়গাটা খুঁজে বের করাটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক গুলো বা মডেল গুলোর কাজ। আচ্ছা, ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি এক্সপেক্ট করবা রিটার্ন, আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে যেখান থেকে তুমি বেনিফিট আশা করবে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য। পার্থক্য কিন্তু খুব সহজ। ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার মানিটারি ভ্যালু হিসেবে সে তোমার কাছে ফেরত আসবে, আর যেটা তুমি মেজার করতে পারবে। আর এক্সপেন্ডিচার হচ্ছে এটা কোনো মানিটারি ভ্যালু হিসেবে তোমার কাছে আসবে না, এটা বেনিফিট তুমি হিসেবে পাবে। দুইটার মধ্যে পার্থক্য এটাই। খরচ মানে দুইটাতেই টাকা খরচ হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে তুমি হিসাব করে দেখবা যে কত টাকা রিটার্ন আসছে, আর এক্সপেন্ডিচার হচ্ছে তুমি কি বেনিফিট পাচ্ছ। এই দুইটা, ইনভেস্টমেন্ট আর এক্সপেন্ডিচার, প্রায় সময় ইনভেস্টমেন্ট আর এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য আসে। দুইটা প্রজেক্ট বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট আর মিউচুয়াল প্রজেক্ট। বোঝাই যাচ্ছে যে ধরো সেম দুইটা জিনিস আসলো, একটা একসেপ্ট হলো, একটা বাদ যাবে। এরকম সাধারণত যখন তোমার ফ্যাক্টরি সেকশন গুলোতে তোমার বলা হয়, চাওয়া হয় যে কিসের উপর কাজ করবে বা কিসের উপর ইনভেস্ট করতে চাচ্ছে, তখন অনেক সময় তারা যখন দুই তিনটা দেয়, দেখা যায় একটা একসেপ্ট হলে আর দুইটা অটোমেটিক বাদ হয়ে যায় মিউচুয়ালি। যেটা আর ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট, ওটা তোমার সেপারেটলি লাগবেই। তুমি আজকে তোমার টাকা থাকলে তুমি করলা, পরে টাকা থাকলে তুমি করো। এখন যেহেতু কিছু মডেল আমরা ইউজ করবো, আটটা মডেল, সে আটটা মডেলের জন্য আমাদের একটা ডিসিশন রুলস বলে একটা আছে, শখ আছে। আমরা একটু সামনের দিকে যাই, দেখবো আমরা টিভি প্রসেসে আসবো পরে। টিভি প্রসেসে আসার আগে আমরা হচ্ছে তোমার ডিসিশন রুলসটা একটু দেখে আসি। এই যে আমরা আটটা টেকনিক সেদিন বলেছিলাম, একটা হচ্ছে ট্রাডিশনাল, একটা হচ্ছে ডিসকাউন্টেড। হ্যাঁ, ট্রাডিশনাল গুলো বলা হয় পে ব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, রেট অফ রিটার্ন,
যেটা বলা হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডজাস্টেড হচ্ছে সময়ের সাথে নেট প্রেজেন্ট ভ্যালু। আজকে যে প্রেজেন্ট ভ্যালু আছে কদিন পর সেই প্রেজেন্ট ভ্যালু নাও থাকতে পারে। ইন্টারনাল রেট অফ রিটার্ন, পরবর্তীতে যে রেট অফ রিটার্ন আসবে সেটাকে আবার মডিফাইড করে আমরা রুলস বানাই। টার্মিনাল ভ্যালু হতে পারে কিংবা হতে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হতে পারে। তাহলে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল টেকনিক আর একটা হচ্ছে টাইম অ্যাডজাস্টেড টেকনিক, যেটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। এটা মেইনলি আমরা সাধারণত করে থাকি হচ্ছে তোমার ইয়ের জন্য। যেহেতু আমরা জানি যে আমাদের ফ্লোটিং মার্কেট, আমাদের ডলারের ভ্যালু চেঞ্জ হতে থাকে, সেহেতু আমাদের সময় আমাদের আজকে টাকার ভ্যালু যা আছে 5 বছর পরে তা থাকবে, আমরা সেভাবে ধরা সম্ভব হয় না। এই জন্য আমরা এই যে টেকনিক, এই টেকনিক, এই যে ডিসিশন রুলসটা একটু আগে বলে। ইন্ডিপেন্ডেন্টের জন্য কিছু ডিসিশন রুলস আছে, মিউচুয়ালের জন্য কিছু ডিসিশন রুলস আছে। এই যে আটটা টেকনিকে কখন সেটা কি, এটা আজকে আমি তোমাদেরকে বিহাকে এই লেকচারটা পাঠিয়ে দিচ্ছি। বিহা, তুমি এটা সবাইকে দিয়ে দিবা। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবার যখন ম্যাথ করবো আমরা এই জিনিসগুলো তুলে ধরবো, যে কখন কোন ম্যাথটা করার জন্য আমরা কোনটাকে একসেপ্ট করছি, কোনটাকে বাতিল করছি। জাস্ট তোমার একটা রুলস বুক, যে শর্ট হলে বাতিল, যদি লিমিটের মধ্যে থাকে, হায়েস্ট থাকে, সেটা একসেপ্টেড, এরকম কোনটা ক্ষেত্রে আমরা একসেপ্ট করছি বাদ দিচ্ছি সেটা দেখা। আমরা একটা ম্যাথ করবো। প্রত্যেকটা টেকনিকের আবার মেরিটস ডিমেরিটস দেওয়া আছে। মেরিটস এনপিভি কি কি সুবিধা কি অসুবিধা সবগুলো, হ্যাঁ? এই যে ম্যাথটা আছে, আমাদের মেইন কাজ হচ্ছে এই ম্যাথটা করা। ম্যাথটা টেকনিক সলভ করবো আমরা, এটা ক্লাসে করবো ইনশাল্লাহ। জাস্ট বলছি, আমরা যে মিউচুয়ালি প্রজেক্ট বলছি, এটা হচ্ছে সেই মিউচুয়াল প্রজেক্ট, এই যে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, দুইটারই খরচ ইনভেস্টমেন্ট সব সেম। খালি ক্যাশ ফ্লো একের সময় একটা আসছে, যে দেখো 4 বছর পরে 70,000, হ্যাঁ 70,000, তার মানে তোমার 4 বছর পরে দুইটারই প্রফিট সেম থাকছে। এরকম ম্যাথ আমরা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এখানে একটা ম্যাথ আছে, কোশ্চেন আছে আইআরআর এমআইআরআর, দুইটা প্রায় সেম তো। এখন দুইটার মধ্যে একটু বেসিক ডিফারেন্স কি, সেটা আইআরআর থেকে যেহেতু মডিফাইড, সেহেতু সেটা বেটার হবে। কেন সেটা বেটার এটা আমরা দেখছি, এটা খুব আসে আইআরআর আর এমআইআরআর মধ্যে পার্থক্য কি, হ্যাঁ? চলো আমরা একটু সিভি প্রসেসের দিকে যাই। আমরা সিভি প্রসেসটাকে রেখে আসছিলাম। ওই যে প্রথম ডেফিনেশন যে দিয়েছি, সেই ডেফিনেশনের উপরে আলোক করেই আমাদের এই 5টা স্টেপ সিপি করা হয়। ইনিশিয়েটিং না হয় আর কি, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে সেই আইডিয়া গুলো, সেগুলোকে অ্যানালাইজ করি আমরা। তারপরে আমরা র্যাঙ্ক করি। তারপরে তোমার অল্টারনেটিভ গুলোর মধ্যে আমরা ইনভেস্টমেন্ট ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্ট করার পরে আমরা দেখি যে আসলে আমরা যে 5 বছরের জন্য টাকা ইনভেস্ট করেছে বলে যে তুমি 5 বছর পর গিয়ে জিজ্ঞেস করবা যে কি ব্যাপার, প্রজেক্টের কি খবর, প্রফিট আসছে কিনা, তা না কিন্তু। এটা কিন্তু ডে টু ডে বেসিস মনিটর করা লাগে, তাহলেই তোমার নির্দিষ্ট সময় সে প্রজেক্টটা কিন্তু শেষ হয়। আদারওয়াইজ প্রজেক্ট কিন্তু লেট দিয়ে যায়। বাংলাদেশের সবগুলো প্রজেক্ট কিন্তু এই কারণে লেট দিয়ে। আচ্ছা, এখানে তোমার প্রত্যেকটা টেকনিকের জন্য আমি আলাদা আলাদা করে মেইল জিমেইল দিয়েছি। এগুলো কিন্তু প্রায় আসে, যে আর আর এর মেইল কি ডিমেইলস কি, কোশ্চেন গুলো কিন্তু প্রায় সময় চলে আসে। এই চ্যাপ্টারটার উপরে আমরা মেইনলি আমাদের সিটি নিব, সেহেতু আজকে আমি এগুলো দিয়ে দিচ্ছি, একটু গো থ্রু করো। ইনশাল্লাহ, যদি আজকে আমাদের সেকেন্ড ক্লাস, দিয়া আজকে আমাদের সেকেন্ড ক্লাস না? হ্যালো, আবার লাফাটা একটাও নাই। আমি মানে জি আমার ম্যাম, মনের আজকে মতো আমাদের কথা সেকেন্ড ক্লাস। বলে জি ম্যাম। যাচ্ছে। হ্যাঁ, আমার মনের মতো কথা বলে যাচ্ছি, একটাও পাওয়া যাবে না যে কথা শুনছে। আর এই এত বছর ধরে সেই 50 ব্যাচ, সেই ফার্স্ট ইয়ার থেকে আমার সাথে অনলাইন ক্লাস করছে, কিন্তু ক্লাসে রুলস এখনো শিখাতে পারছি না। এটা কি সবুজ হোসেন, আবিদ, এগুলো দিই নাকি? আমি বলেছি যে আইডি দিয়ে জয়েন করতে, যে তনয়, কি দরকার বাবা, তোমার নাম আমার এখন জেনে লাভ আছে? আমার জন্য ইজি হচ্ছে তোমাদের আইডি গুলো থাকবে, আমি মিলাবো। এই যে যারা শুধু নাম দিয়েছো, আমি কি আর বসে বসে তোমাদের, এই যে আবিদ, হ্যাঁ ওকে খুঁজে বের করবো যে ওর আইডি কত? এটা কি মানে তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের তো একটা রুলস এন্ড রেগুলেশন আছে। হ্যাঁ, এত বড় হচ্ছে, এখনো তোমরা এই জিনিসগুলোকে গুরুত্ব দাও না, খুবই খারাপ। বুঝাতে পেরেছি? এরা ঠিক করো। এই বিয়া, বিয়া কই? জি ম্যাম।
এগুলি কি এগুলোর আগে ক্লাসে দিয়ে বুঝাবা? এত বছর ধরেও ক্লাস করে এটা এই অবস্থা। এগুলো তো তুমি যে স্ক্রিনশট দিচ্ছ আমাকে, আমি এই নামগুলো কি খুঁজে খুঁজে বার করা সম্ভব? ওকে, আজকের জন্য আমরা এতটুকুই। হ্যাঁ, আমাদের পড়া, আমি বিহাককে লেকচারটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর এই তো, কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোনো কোশ্চেন আছে? আমি থিওরি গুলো থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? এতে তো ধরো, মানে পড়ার সময় বললাম বাবা, ধরো নেচার আসতে পারে, যে সিভি নেচার কেমন, ইম্পর্টেন্স কেমন, এই দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে, যে ইনভেস্টমেন্ট কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, দুটার মধ্যে পার্থক্য বলো। হ্যাঁ, আর কি কি কাজে তুমি ইনভেস্ট করতে পারো। ধরো তোমাকে আমি একটা দিলাম, প্রবলেম দিলাম, প্রবলেম দিয়ে বললাম যে এখানে তুমি কোন কোন এরিয়াতে তোমার ইনভেস্টমেন্ট করা জরুরি, তখন তুমি সেই এরিয়া গুলো খুঁজে পেলাম। ম্যাডাম তোমাকে বললাম যে কোয়ালিটির সমস্যা, মেশিনের ব্রেকেজ হচ্ছে বেশি, এরকম একটা প্রবলেম দিলাম, তখন আমি বললাম যে তুমি কি কোথায় কোথায় এই প্রবলেমের মধ্যে তুমি ঠিক করবা যে প্রবলেমের সলিউশনের জন্য তোমার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা লাগে। হ্যাঁ, আহ, এই ভাই ইনভেস্টমেন্ট ইজ মেড, এখান থেকে ওই ধরনের অ্যান্সার তুমি পাবা। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালের মধ্যে পার্থক্য আসে। সিভি প্রসেস তো নিজেই একটা ব্রড কোশ্চেন। এই দুটো একটু আমরা অনেক সময় করি কি, আমি বলি কি ট্র্যাডিশনালে মেরিটস গুলো লেখো, তখন অনেকেই কনফিউজ হয়ে যায় যে ট্র্যাডিশনাল কোনগুলো, সব মেরিটস লিখে দাও। না না, ট্র্যাডিশনাল মানে জাস্ট পিবি, ডিপিবি আর এআরআর, এই তিনটার আমি মেরিটস চেয়েছি, যে এখানে মেরিটস ডিমেরিটস আছে এই তিনটা চেয়েছি, শুধু এই তিনটার মেরিটস ডিমেরিটস তুমি দেখো। তোমার সবগুলোর দরকার নাই। হ্যাঁ, অনেক সময় আমি শুধু হেডিং দিয়ে যে ট্র্যাডিশনাল বা ডিসকাউন্টেড এভাবে বলি, তা তোমার ওই জিনিসটা দেখতে হবে। মেরিটস ডিমেরিটসটা খুবই একটা মানে কোশ্চেনের জন্য খুব ভালো একটা এরিয়া। এখান থেকে সুন্দর কোশ্চেন পাওয়া যায়, স্পেশালি সিটিতে তো আরো ভালো। আর আইআরআর আর এমআইআরআর তো বললামই। আর ম্যাথ তো আমরা করবো, ম্যাথে আমরা 8টা টেকনিক ইউজ করবো, তবে কখনোই আমরা 8টা টেকনিক একসাথে দিই না। তোমাদের ধরো বেলে আমি ফার্স্ট টাইম কতবার পড়িয়েছি, প্রিন্সিপাল কে ম্যানেজমেন্ট আমি আমাদের দিয়ে অবশ্য শুরু হয়েছে, বাট অলরেডি 4টা ব্যাচ পড়াচ্ছি, 3টা ব্যাচ পড়াচ্ছি। আর এখন যেটা ইয়ে হচ্ছে, এই দুইটা সাবজেক্ট আমি সেই 2017 থেকে শুরু করেছি, চিন্তা করো প্রায় 9 বছর ধরে পড়াচ্ছি। মাঝখানে শুধু আমার ছুটির সময় আমি হয়তো 2টা সেমিস্টার পড়াইনি, বাকি সবগুলো আমার কোশ্চেন। সে তো একটু কোশ্চেন গুলো দেখবা, দেখলে আন্দাজ করতে পারবা যে কি ধরনের কোশ্চেন ম্যাডাম করি। তা আমি তো ধরো তখন, এটা ছিল অন্টারপ্রেনারশিপ এন্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট বলে একটা ফুল কোর্স ছিল, যেখানে আছে পিএমটা ছিল পার্ট বি। তা আমি ওখানে সবই পড়াতাম, ইন্ট্রোডাকশন, সিলেকশন মডেল গুলো, হ্যাঁ, স্ক্রিনিং গুলো সবই পড়াতাম। এখন তো ওগুলো তোমাদের ম্যাডাম পড়াচ্ছে, ফিজিবিলিটি স্ক্রিনিং। আমার হচ্ছে জাস্ট লাস্ট দুইটা যে ম্যাথ দেখবা, ম্যাথ গুলো সব আমার দেওয়া। হ্যাঁ, ম্যাথ ছাড়া আসলে অ্যাপ্লিকেশন বোঝা যায় না, ইঞ্জিনিয়ারিং সেকশনে তো আরো বোঝা যায় না। ম্যাথ ছাড়া তুমি শুধু ক্যাপিটাল বাজেটিং এর কতগুলো ডেফিনেশন পড়লা, পার্থক্য পড়লা, ক্যাপিটাল বাজেটিং হলো না। ম্যাথ গুলো আমরা সলভ করবো। তবে কখনোই আমরা 8টা টেকনিক একসাথে দেবো না, আমরা অল্টারনেটিভ করেই দেবো। 2টা 3টা একসাথে দিব হয়তো, এই আর কি, এটাই কোশ্চেন। ওকে, আজকে আমি আর Yes, ma'am. বেশি কিছু বলছি না, থিওরি পড়াচ্ছি, ম্যাথ আমি শুরু করতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে শুরু করবো। একদিন তো বললা কোশ্চেনের প্যাটার্ন জিজ্ঞেস করলে, আর কারোর কি কোনো ইয়ে আছে কিনা, কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারো। আর যদি না থাকে তাহলে আমরা ফার্দার সামনের দিকে আগাচ্ছি। তাহলে নেক্সট ফিজিক্যাল ক্লাসে আমাদের দেখা হবে। ভালো থেকো সবাই। Welcome, ma'am.